ভোটযুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভোটযুদ্ধে আমাদের বিষয় গুন্ডারাজের সেকাল এবং একাল। আমাদের সঙ্গে রয়েছেন এক সময়ের কুখ্যাত এবং প্রখ্যাত ডন হেমেন মণ্ডল। বোমা, গুলি, পিস্তল কিংবা কাঁদানে গ্যাস সেদিনও ছিল, এদিনেও আছে। ভোটের একাল সেকালের গুন্ডারাজ নিয়ে স্টুডিওতে সেকালের বিখ্যাত ডন হেমেন মণ্ডল। হেমেনদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। হেমেনদা, এই যে ভোট যুদ্ধ আমরা বলছি, এটা যুদ্ধ একটা ভাব তো বটেই, প্রতিপক্ষ দলগুলো যুদ্ধ করে। তো আপনার সময়, অর্থাৎ আপনি যখন মধ্যগগনে, অর্থাৎ আপনি যখন কুখ্যাত এবং প্রখ্যাত ডন, আমি আপনাকে কুখ্যাত শব্দটা ইচ্ছে করে বসালাম কারণ অনেকেই মনে করে কুখ্যাত ডন, সেই সময় ভোটটা কেমন হতো? দেখুন, আগেকার দিনে আমি 67 থেকে মোটামুটি মারপিট বলুন, গুন্ডামি বলুন, মস্তানি বলুন করেছি। এটা অনেকে অনেকভাবে বলে, কিন্তু আমি এগুলো গেম হিসেবে ধরতাম। যে কেননা আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম এই লাইনে মদ, মেয়ে ছেলে, ছিনতাই, ডাকাতি, এই চারটেই আমি বাদ রাখবো, রেখে বাকি গুন্ডামিগুলো বাকি সব কিছুই করতে রাজি আছি। হ্যাঁ, এই কিন্তু এখন তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু সাধারণত পক্সির ওপরেই থাকতো। পরবর্তীকালে সিপিএম আরও আসার পরে 77-এ 67, 69 এগুলো মানে বুথ জাম বা এই ধরনের এতে থাকতো। পরবর্তীকালে 72-তে মহানগরে কিছু মানে জোর করে ভোট হয়েছিল, কিন্তু কংগ্রেস আমলে হয়েছিল, কিন্তু বেশিরভাগটাই পক্সির উপরে থাকতো, বুথ জামের উপরে থাকতো। অর্থাৎ প্রক্সি ভোট এবং বুথ জ্যাম। তখন রিগিং বলতে যেটা বোঝায় সেটা আসেনি। রিগিং কর্তার এলো, আমরা জানি যে সিপিএমের আমলে। এই রিগিং শব্দটা কিভাবে এলো? এই রিগিং পরবর্তীকালে ক্ষমতায় সিপিএম থাকতে 77-এ যখন ক্ষমতায় এলো, হ্যাঁ, মানে সঙ্গে তো আমাদের প্রফুল্ল হোসেন এদের নিয়ে এসে কংগ্রেসের এই এলো, আমাদের সিপিএম এলো। খুব তাড়াতাড়ি ওরা মানে প্রফুল্ল হোসেনদের আউট করে দিল, দিয়ে নিজেরাই মানে হম্বিতম্বি করে এবার বিপ্লব আরম্ভ করে দিল। হ্যাঁ, এদের তখন হলো কি, এরা বিপ্লব করতে গেলে এদের একটাই কাঠি হয়েছিল তখন, মানে কমিউনিস্টের মানে এই চারু মজুমদার গ্রুপ, অসীম চ্যাটার্জি, জঙ্গল সাঁওতাল গ্রুপ, এদের একটা কাঠি হয়ে দাঁড়িয়ে গেল। এরা তখন, কেননা আমি এদের সম্বন্ধে, এরা তো ভোট বয়কটের দাগ দিয়েছিলেন। কিন্তু আমি হয় কি, এদের কমিউনিস্ট চরিত্র আমার ভাগ্যে এমনই ছিল যে আমি এদের জেলেও দেখেছি, বাইরেও দেখেছি, বাইরের থেকে বেশি জেলে দেখেছি, আমি এদের রূপ দেখেছি। কিন্তু এদের ভেতর ভালোও ছিল, আমি দেখেছি আমাদের ওইখানে আরএসপি ক্যান্ডিডেট দিত, আমরা বিপ্লব দা বা নিখিল দাস এদের দেখেছি, মানে সাধারণ, আমার বাবা যেরকম সাধারণ মানুষ ছিল ঠিক এরাও সাধারণ মানুষ হয়ে থাকতো, এবং এরা গণ্ডগোল, কিন্তু এদের এইভাবেই আমরা পার্টি ছাড়াও এদের ভালোবাসতো এদের লোকে। হ্যাঁ, এরা কেউ এমএলএ, কাউন্সিলর হয়েছে, তখনও কাউন্সিলর ছিল, হ্যাঁ তখন কাউন্সিলর হয়েছে, কিন্তু নরেন সেন এদের লোকে ভালোবাসতো, রাজনীতির বাইরেও হ্যাঁ এদের লোকে ভালোবাসতো। পরবর্তীকালে আস্তে আস্তে সিপিএম পার্টি, হ্যাঁ 77-এ ক্ষমতায় দখল করার পরেই, হ্যাঁ এরা আস্তে আস্তে বুঝছে যে কীভাবে ক্ষমতা ধরে রাখতে হবে। এইটা কংগ্রেস হচ্ছে একটা হিজড়ে পার্টি ছিল আমাদের জাতীয় কংগ্রেস। আমি রাজ্য কংগ্রেসকে আমি কিছু বলতে রাজি না, আমি কেননা পরবর্তীকালে আমার চিন্তাধারায় আমি বুঝি যে ভিভিগিরি ইলেকশানে যদি সিপিএম যদি ইন্দিরা গান্ধীকে সমর্থন না করতো, হ্যাঁ তাহলে সেদিন ইন্দিরা গান্ধী শেষ হয়ে যেত। পরবর্তীকালে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন ও সিপিএম, হ্যাঁ ইন্দিরা গান্ধীর কথায় আন্দোলনে ঢুকে গিয়ে ঠিক সময় মতো মহাদ্দিস দেশাই, যখন মহাদ্দিস এখানে মরিচঝাপি গণ্ডগোল করলো, তখন মহাদ্দিস দেশাই অ্যাকশান নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এরা হাতে পায়ে গিয়ে মহাদ্দিস দেশাই ধরে সেইটায় উদরে গেল, গিয়ে পরবর্তীকালে যেই সময় মহাদ্দিস দেশাইকে ফেলা দরকার, ইন্দিরা গান্ধীর কথা মতো ঠিক সেই সময় মানে ফেলে দিল। এরা কমিউনিস্ট বলে কি করে আমি জানি না, কারণ আমি এদের কাছ থেকে দেখেছি, বাইরের থেকে বেশি জেলে দেখা যায় এদের প্রকাশ। আমি জেলে এদের খুব কাছ থেকে দেখেছি কীভাবে ভালো মন্দ খাবে, আর তাতে মানে আমি তখন রাজনীতি করি না, কিন্তু এদের দেখেছি কীভাবে ভালো মন্দ খাবে আর বড় বড় বিপ্লবী কথা বলবে।
আমি ওদের একদিকে সিপিএমকে দেখছি, একদিকে নকশাল সন্তান মানে ধান্দাবাদী নকশাল, একদিকে মানে চারু মজুমদার গ্রুপ, এর তিন গ্রুপের তিন কমিউনিস্ট পার্টিকেই আমি দেখছি। একটা কথা বলা হয় হেমেন্দা, যে আলিপুর জেলে যখন নকশালদের জেল স্কেপিং হলো, অর্থাৎ প্রেসিডেন্সি জেলে জেল ভেঙে বেরিয়ে গেল, সেই সময় আপনি প্রেসিডেন্সি জেলে ছিলেন এবং আপনি তখন নকশালদের ধরিয়ে দেবার ব্যাপারে নাকি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। 76-এ, আমি 75-এ, আমার জীবন লাইফটা হচ্ছে 69-এর 2রা ডিসেম্বর একটা পুলিশ খুন হয়ে যায় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সেখানে আমাকে জড়িয়ে দেয় এবং সেই থেকে আমি প্রায় 3 বছর অ্যাবসকন্ড ছিলাম এবং তারপরে অ্যারেস্ট হই এবং 2.5 বছর জেলে ছিলাম। তার ভেতর আমার লাইফ ইমপ্রিজনমেন্ট কনভিকশন হয়ে যায়। আমি 1 বছর পর 75-এর এপ্রিল মে মাসে আমি জেল থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে জেলে তো অনেক কিছু দেখেছি, নকশাল চারু মজুমদার গ্রুপকে দেখেছি, বিপ্লবীদের গ্রুপ বিভিন্ন রকম সিপিএমকে দেখেছি। আমি দেখলাম যে এ তো বিপ্লব করার আমার মতো মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা নেই। আমরা ওদের জেলে যেভাবে বা কোর্টে যেভাবে দেখেছি, আমি আমার নিজের যে আমাকে তখন নিজেকে মনে হতো যে আমি পিঁমড়ের থেকেও অধম, কারণ আমরা উকিল দিই, হ্যাঁ, গলায় মাদুলি পরি, হ্যাঁ, দিয়ে মার্ডার কেসে কন্টেস্ট করছি, হ্যাঁ, ওরা ওপেন কোর্টে, হ্যাঁ, পলিটিক্যাল বক্তব্য রেখে লাইফে ইমপ্রিজনমেন্ট কনভিকশন নিয়ে নিচ্ছে। সেই সব দেখে আমার সাধারণ মনে আমার এইসব প্রশ্ন অনেক কিছু জাগতো। এবং জেলে দেখেছি দমদম জেল, প্রেসিডেন্সি জেল, দমদম জেল এবং আলিপুর সেন্ট্রাল জেল, 3টে জেলই আমি দেখেছি। হ্যাঁ, আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম পজিশানে আমি 3টে জেলই দেখেছি। এবং কমিউনিস্টদের যে চরিত্র, আমার কমিউনিস্ট বলতে আমার নকশালদা বলতো হেমেন্দা জানে, আমাকে দাদা বলেই বেশিরভাগ সম্বোধন করতো। বলতো জানো কমিউনিস্টদের সবচেয়ে বড় শত্রুকে আমাদের গলায় লাল রুমাল বেঁধে কমিউনিস্ট আন্দোলন করছে, এরাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। কংগ্রেস তো আইডেন্টি করা আছে, পাবলিক জানে কংগ্রেসের চরিত্র। আমি ভাবলাম ঠিকই তো। আমরা যতদূর খবর পাচ্ছি যে ভোটের সময় আপনি হেমেন মণ্ডল, আপনি যেও ভোট দিতেন, ভোটের বুথে গেলে বা কোনো জায়গায় ভোটের কোনো নেতার হয়ে কাজ করলে সেই নেতা অবশ্যই জিতে যেতেন, এটা কি সত্যি কথা? দেখুন, আমরা তো মারপিট করেছি এত না, 67 থেকে পুলিশের ওপর বোম মারা বা এত গণ্ডগোল করেছি, সেই জন্যে সিপিএমরা আমাকে মানে ওরা অনেক কিছু ইচ্ছে থাকতো কিন্তু আমাকে কিছু করার সাহস হতো না। 77-এর পর থেকে ওরা পুলিশ দিয়ে বা বিভিন্ন রকম ছলকল দিয়ে কংগ্রেসের কমজোরি পার্টিকে ভেতর থেকে হেল্প করে, হ্যাঁ, পুলিশকে দিয়ে বিভিন্নভাবে আমার ওপর গুলি চালিয়েছে। সেগুলো এখনও মমতা ব্যানার্জি খুঁজলে জানতে পারবে যে পুলিশের রেকর্ডে কী আছে। এবং 77 থেকে 84-এর 26শে জানুয়ারি অবধি আমাদের ওই অঞ্চলে সিপিএম বন্ধ থাকলে বন্ধ করতে দিতাম না। আমি জানি না, আমি ভুলবো, আমি পরবর্তীকালে বুঝতে পারলাম কংগ্রেসের মনোভাবাপন্ন আমি লোক না, কিন্তু কংগ্রেস এই একখানা জেদ ছিল আমার অঞ্চলে, আমি সিপিএমকে বন্ধ করতে। একটা কথা শোনা যায় যে আপনি নাকি অজিত পাজা এবং প্রফুল্লকান্তি ঘোষ অর্থাৎ শত ঘোষের হয়ে ইলেকশনের ব্যবস্থা করতেন। শুনুন, অজিতদা তো আমাদের এলাকায় এমএলএ হয়েছিল, প্রথম তো নিখিল দাসের কাছে হেরে গেছিলো, মনে হচ্ছে 67-8 মনে হয়, এই ইলেকশনের সময় হেরে গেছিলো। তারপরে পরবর্তীকালে অজিতদা এমএলএও হয়, হ্যাঁ, এবং আমার সঙ্গে সম্পর্কও ভালো হয়। কিন্তু মহাজিৎ হোসেনের সময়, হ্যাঁ, মহাজিৎ হোসেনের সময় বলবো কেন, কংগ্রেসিরা তখন যখন এখন মোদিকে ভয় পায়, তেমন মহাজিৎ হোসেনকেও ভয় পেত। টাকা পয়সা নিয়ে কোথায় লুকোবে সেই সব ভেবে পেত না। এবং আমাদের কংগ্রেসি যে সমস্ত নেতা ছিল তারা টাকা লুকোবার ব্যস্ত ছিল, কোথায় টাকা রাখা যায়। হ্যাঁ, আর অজিতদা ছিল প্র্যাকটিস করতো, ও বাড়িতে কাউকে আর রাজনৈতিক নেতাদের অ্যালাউ করতো না, স্লিপ ছাড়া অ্যালাউ করতো না। এবং আমাদের যা হয় পুলিশকে দিয়ে গণ্ডগোল করাচ্ছে, আমাদের উপরে গুলি চালাচ্ছে, এবং সেই কারণে আমাদের একজন ছেলে মারাও যায় পুলিশের গুলিতে। হ্যাঁ, ইন্টার পার্টি ক্লাস না, কিন্তু পুলিশ ইচ্ছাকৃত গুলি করে। একজন কেপি দত্ত বলে একজন মানে অফিসার, সে গুলি করে, এবং সেইটা নিয়ে এরা কারোর ক্ষমতা ছিল না যে আমাকে বলবে যে এই কেসটা করিস না। এই যে পুলিশ মারলে যে গটাপ খেলা হয়, এটা আমার তখন থেকে জানা হয়েছে যে পুলিশ আমার পায়ে ধরেছিল। উনি ওই পুলিশ অফিসার, হ্যাঁ, লালবাজারে সবাইকে বলে বেড়ায়, কিন্তু রুনুগুহনেও বলেছে, রুনুগুহনেগি এই ব্যাপারে পাত্তা দেয়। লোকে একটা কথা বলে আপনি নাকি রুনুগুহনেগির ইনফরমার ছিলেন। হ্যাঁ, এইটাই
আমি বলছি ইনফর্মার কাকে বলে। আমি 76-এ যখন প্রেসিডেন্সিয়াল স্কেপ হচ্ছে তখন আমি কংগ্রেস করছি। তার আগে তো আমি পিং পং বল একবার সততা ধরায়, তো একবার অজিতদা ধরায়। এই কোনো সময় অজিতদা, সুব্রতদা আমাকে জেল থেকে মুছিলা কাজিয়ে সিদ্ধার্থ রায়ের কাছে বের করছে, কোনো সময় সততা বের করছে, এই হচ্ছে। আমি তো মানে এই বের করাটা কেন? বের করাটা হচ্ছে আপনি যাতে হাতে রাখা, সাহায্য করেন, হাতে রাখা। তখন ওরা বুঝেছে এটা অন্য জিনিস, একে ব্যবহার করা যেতে পারে। কিন্তু পরবর্তীকালে আর ব্যবহার কী করবে? এই 76-এই আমি একটা সুযোগ পেলাম। আমি ওই এদের ব্যবহারে আমি জেলে গেছি, কিন্তু যেদিন গেছি তার পরের দিনই জেল স্কেপ হচ্ছে, 3:15 নাগাদ প্রেসিডেন্ট জেল স্কেপ হচ্ছে। সিপাহীরা এবং ফোর্স পালিয়ে গেছে। জেলার বারান্দা থেকে দেখছে যে আমি এবং আমার সঙ্গে ছেলেরা ওদের রুখছি। এবং পরবর্তীকালে পরবর্তী সময় আধ ঘন্টার ভেতর সারা পুরো লালবাজার এসবি সমস্ত এসে হাজির, এবং সবাই জেলার সুপার সবাই বলছে যে হেমেন না থাকলে আরও বেরিয়ে যেত। সেদিন 45 জন মনে হয় বেরিয়ে গেছিলো নকশাল, এবং একটা সিপাহী গুলি হয়ে যায় এবং একটা নকশালও গুলি হয়ে যায় বাইরে। হ্যাঁ, গুলি হয়ে যায় মানে মারা যায়, গুলি হয়ে মারা যায়। এবার আমাকে বলছে যে ডিসিরা বলছে যে হেমেন তো তুই সবাইকে চিনিস। আমি বললাম হ্যাঁ। বললো জেল থেকে বেরোলে কী হবে? আমি বললাম আগে তো জেল থেকে বেরোই, তারপরে ভাববো কী করবো না করবো। এবার জেল থেকে বেরোলাম, বেরিয়েই একটা, কেন আমি তখন ঠিক করে নিয়েছি আমি আমার জেলে বসে যেইটুকুনি ছোট কম বয়সের মানসিকতায় যার চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমি জানি বিপ্লবী আর প্রতি বিপ্লবী দুটো শ্রেণী আছে। আমার বিপ্লব করার ক্ষমতা নেই। প্রতি বিপ্লবী পার্টি হচ্ছে এই কংগ্রেস পার্টি। হ্যাঁ, সিপিএম আর তার থেকেও বেশি প্রতি বিপ্লবী আমি বলি। হ্যাঁ, এই আমি কংগ্রেস পার্টি করতে আরম্ভ করলাম। দেখলাম যে বিপ্লব করার তো ক্ষমতা নেই, তখন কংগ্রেস পার্টি করছি। এইবার দেখলাম যে এই সুযোগ এসছে একটা। হ্যাঁ, তখন প্রেসিডেন্সিয়াল স্কেপিংয়ের একজন আসামি, কি কাঞ্চন না কী নাম, একজন শিয়ালদা কোর্ট স্কেপিংয়ের আসামি, দুজনের একটা খবর পেলাম গোরক্ষবাসী রোডে ওরা আছে, শেল্টার নিয়ে আছে। এবার আমার সোর্স খবর দিল যে এমনি এমনি আছে। তখন রুনুদাকে আমি সকালবেলা ফোন করলাম, তখন তো ফোন অ্যাভেলেবেল না, এমনি লাইনে ফোন করলাম। রুনুদা বললো যে ঠিক আছে, ওই দুজনকে পেলেই হবে। আমি বললাম দিন সাথে ওয়েট করলে একটা বড় মিটিং হবে, তাতে আরও অনেককে পাওয়া যেতে পারে। আমাকে কি বললো, প্রথম ইন্ট্রোডিউস হচ্ছে রুনুদার সঙ্গে, ওইটাই হচ্ছে। আমাকে বললো যে তাহলে কখন পাঠাবো? বিকেলবেলায় তো ফোর্স পাঠাবো কখন? আমি বললাম ফোর্স পাঠাতে হবে না, আমি নিয়ে এসে দেবো। রুনুদার মাথায় কী হলো জানি না। যথারীতি বিকেলবেলা আমরা গেলাম, গিয়ে ওদের ছেলে দুটোকে তুলে নিয়ে গাড়িতে করে যখন ফিরছি, তখন ওরা একটাই কথা বলছে হেমেনদা তুমি গুলি করে মেরে দাও, রুনুদার কাছে দিও না। আমি দেখ, আমি তো এখন কী হলোর নাম কংগ্রেস পার্টি করি, হ্যাঁ আমি গুলি করে মারবো না, তোদের রুনুদার কাছেই দেবো। তার মধ্যিখানে একবার আমি রাস্তায় সুব্রতদার সঙ্গে কথা বলেছিলাম। সুব্রতদার সঙ্গে রুনুদার একটা মনোমালিন্য ছিল। আমাকে সুব্রতদা বলছে ডিসি এসবিকে আমি বাড়িতে ডেকে রাখছি, তুই নিয়ে চলে আয় আমার বাড়িতে। কিন্তু আমি আমার মনে হয় ঠিকই করেছিলাম। সেদিন রুনুদার কাছে যদি না নিয়ে যেতাম, তাহলে রুনুদার পুরো রাগটা আমার ওপর পড়তো সুব্রতদার বাড়িতে নিয়ে গেলে। সেটা আমার ভাগ্যের সেটা ছিল যে রুনুদার যখন নিয়ে গিয়ে লালবাজারে গাড়ি নিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে নামছি, গাড়ি থেকে নেমে এগোচ্ছি, রুনুদা বারান্দায় দাঁড়িয়ে আছে। এবার আমাকে দেখে ওর সকালবেলার কথা মনে পড়েছে। ভাবলো হেমেন্ত বললো যে ফোর্স পাঠাতে হবে না, আর একদম সঙ্গে করে নিয়ে। তারপরে আমি যখন ওপরে রুনুদার ঘরে গেলাম, তখন রুনুদার কি আনন্দ, আর সবার সামনেই চিৎকার করে বলছে দেখ আমাদের সোর্স কী করে। আর হেমেনকে বললাম, হেমেন বললো ফোর্স লাগবে না, আমি নিয়ে আসবো, এই নিয়ে আসার নমুনা দেখ। হ্যাঁ, এই হচ্ছে ইনফর্মার। আর অর্থাৎ আপনি হেমেনদা আপনি রুনু গুহনিকের কাছ থেকে টাকা পয়সা উপঢৌকন কিছুই নেননি? না না, এবং আমার শুধু তাই না, আমাকে জেলে এই যে নকশালদের চরিত্র, এই যে সিক্রেট খবর একটা, যে জিনিসটা আমিও জানতাম না স্কেপিংয়ের সময়, ওরা জেল মেন গেটে যদি কেউ নকশাল বেঁচে থাকে তারা জানে। হ্যাঁ, দুখানা গেটের মধ্যিখানে ওরা আটকে গেছিলো। মানে জেলের নিয়ম হচ্ছে দুটো গেটেরই চাবি, হ্যাঁ, ওখানে একটা ছোটো গেট বাইরে, বড় গেট, আবার একটা ছোটো গেট বাইরের দিকে, চারটে সব চাবি একসঙ্গে থাকে। ওরা গেটম্যানকে যখনই মারে তখন চাবির গোছাটা পড়ে যায়, এবং চাবির গোছা মিস হয়ে যেতে ওরা জেল থেকে বেরোতে পারছে না। তখন বাইরে ফোর্স, ওদের নকশালদের ফোর্স এসে গেছে,
এসে গিয়ে বাইরে থেকে অ্যাটাক করছে, আর এরাও ভেতর থেকে একজন সিপাইকে মাথায় ককটেল মেরেছে, পুড়ে মরে গেছে। একটা মানে ইংলিশ বইয়ের মতো, আমি বাইরে দিয়ে দেখছি ইংলিশ বইয়ের মতো ঘটনা ঘটেছে। হ্যাঁ, তারপরে ওরা তালা ভেঙে জেল থেকে বেরিয়ে গেল। রুনুদা আমাকে বললো যে হেমন, তুই তো এদের বিপ্লবী ভাবিস? আমি বললাম, হ্যাঁ, কী করে বেরিয়েছি জানিস? তুই তো এটা ছিলি, ঘটনায় ছিলি। আমি বললাম যে কী করে, আমি তো লাস্ট মোমেন্টটা জানি না আমি কীভাবে, ওটা তো আটকে পড়ে গেছিলো জেলে। বললো, দেখ, ভুট্টো বলে একটা ছেলে ছিল, 6 মাসের সাজা, তার মাথা খায় ওরা, যা তার নকশালদের কাজ হচ্ছে মাথা খাওয়া। হ্যাঁ, ওকে তখন এরা আটকে গেছে, তখন ভুট্টোই ওদের বাঁচিয়েছে। হ্যাঁ, জেল গেটে তখন বাটকারা থাকতো, খাবার ফাবার আসা যাওয়া, মাংস মাছ যা আসবে ওজন করে ঢুকতো। জেল গেটে 50 কিলো একটা বাটকারা দেখিয়ে দেয়, ও তখন বাটকারা দিয়ে এরা তখন তালা ভেঙে বেরোতে পারে, নাহলে সেদিন 45 জন জেল গেটের ভেতরেই মরে যেত হয়তো। হ্যাঁ, এরা বেরিয়ে বললো, দেখ, তখন চারু মজুমদার বলছি, নিশীথ ভট্টাচার্য আর অজিজুল হককে ধরেছে রুনুদা, আমাকে পর্দার আড়ালে দাঁড় করিয়ে রাখলো, বললো, দেখ, এদের বিপ্লবী নমুনা দেখ। হ্যাঁ, এইটাই আমার ভাগ্য, বিপ্লবীদের যে নমুনা দেখালো আমাকে। ও পুরো ঘটনাটা আগেই শুনে জানে, আমাকে শোনাবার জন্য পুরো ঘটনাটা বললো, যে ভুট্টো কীভাবে তালাটা ভাঙার সাহায্য করে। হ্যাঁ, ভুট্টোকে তো নিয়ে চলে এসছে যথারীতি লালবাজারে। এইটাই হচ্ছে বিপ্লবীদের দেখা যায়, আমার দেখা, যে অনেকে জেলে ওদের একখানা কথা আমার খুব ভালো লাগতো, যে বিপ্লবী সাময়িক সময়ের জন্য হওয়া যায়, কিছু বছরের জন্য হওয়া যায়, সারা জীবনের জন্য বিপ্লবী থাকা, সেটাই হচ্ছে আসল জিনিস। এই যে যারা জেলে প্রচুর লড়াই করেছে, শুনেছি এবং দেখেওছি, হ্যাঁ, সেই সব ছেলেরা পরবর্তীকালে দেখা হয়েছে। আমাকে একদিন ডেন্টাল কলেজে একটা ভম্বল বলে একটা ছেলে, আমাদের এতে বেলঘরিয়ায় থাকে, সে আমাকে বলছে, হেমেন্দা, এটা ঠিক করলে না, আমাদের ধরিয়ে দিলে। তারপরে তো সিপিএম এসে ওদের ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, 77-এ ক্ষমতায় এসে ওদের কম ছাড়তে হয়েছিল, নিজেদের সবাইকে বের করে দিয়েছে। এবং খুনি আসামিদেরও, লাইফার আসামিদের একজন মেয়েকেও গলায় মালা দিয়ে, মনুমেন্টের তলায় মালা দিয়ে বার করেছিল ওরা। হ্যাঁ, সেজন্য এদের হচ্ছে মানে এরা আলাদা জিনিস। ভোটে আমরা একটু প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি, আপনি ভোটে অজিত পাঁজা এবং প্রফুল্লকান্তি ঘোষের হয়ে খেটেছেন, এটা কি সত্যি কথা? আমি অজিতদাকে, আমাদের পরেশরাম মন্দিরে হঠাৎ অজিতদা এসে হাজির, যে আরএসপির ছেলেরা ওকে ধাক্কাধাক্কি করেছে। আমি বললাম, ঠিক আছে, আপনি গাড়ি করে যান, আমি যাচ্ছি। আমি বাইকে করে গেলাম, গিয়ে দাঁড় করিয়ে, তখন ওরা দৌড়ে এসে আমার কাছে বললো, হেমেন্দা, দেখো, এই ব্যাপারে এই হয়েছে, আমরা কিন্তু অজিতদাকে করতে চাইনি, অজিতদাই এখানে গণ্ডগোল করার চেষ্টা করছে। আমি বললাম, যেন এই ধরনের ঘটনা আর না হয়, বলে চলে এলাম, তাতেই কাজ হয়ে যায়। আর আপনি শত ঘোষেরও কিছু কাজ করেছেন? শতদার সঙ্গে আমি শতদাকে লাস্ট অবধি দেখেছি। শতদাই হচ্ছে প্র্যাকটিক্যাল লোক, খুব ভালো লোক। মানে এরা শতদাও হয়তো অনেক কিছু করেছে, কিন্তু লাস্ট অবধি আমি যখন 84-এ অ্যারেস্ট হই এবং যেদিন বেরোই, শতদা জেল গেটে গেছিলো, এবং আমাদের সোনাদা, আমাদের বোলপুরের সোনাদাও গেছিলো। সোনাদা আমাকে বললো যে, শতদা আসছে, তুই একটু ওয়েট কর। আমি বললাম, দেখো, জেল গেটে তো রিঅ্যারেস্ট করে অনেক সময়, হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি শতদাকে বলে দিও, আমি দেখা করে নেবো পরে। বলে আমি বেরিয়ে গেলাম। পরবর্তীকালে শতদা এসেছিল, এবং বিধানসভায় সবাই মিলে ধরেছে, যেন মনে হচ্ছে হেমেনের মতো নোংরা দুশ্চরিত্র, এই যেমন কী নাম, সন্দেশখালী শাহজাহানের মতো হেমেন মণ্ডলও ভেবেছে। কিন্তু হেমেন মণ্ডলের ইতিহাস তো ওই না। আমাকে আবার ইতিহাসের সার্টিফিকেট দিয়েছিল কি একখানা, মানে মহিলা কবি বলেছিল, হেমেন তো গৌরীবাড়িতে রেপ করে। আমি কেস করবো ভেবেছিলাম, কিন্তু তখন আমি নিজে এত কেসে ব্যস্ত ছিলাম, ওই ভদ্রমহিলাকে এগেনস্টে কেস করিনি আমি। এবং আমি ভগবতী ব্যানার্জি বা রুনুদাকে জিজ্ঞেস করেছিলাম, ওই ভদ্রমহিলা, ওনারা দুজনেই দেখলাম একটাই গালাগাল দিল ওই ভদ্রমহিলার নামে, বললো, ছাড় ওর কথা, ওই মাগির কথা ছাড়। আমি বললাম, ও সাদা ওই মাগিই হচ্ছে, ও কবি ফবি ও সব ধপের, আমার নামে ওইটা বলেছিল, যে ও তো গৌরীবাড়িতে অনেক রেপ ফেপ করেছে। তো আপনি ভোটের সময় যে কাজগুলো করতেন, সেই কাজগুলো কিরকম ছিল? আপনি ভোট করে দিতেন, শোনা যায় যে বিকেলের দিকে আপনি ভোট করে দিতেন। আমি আমাদের গৌরীবাড়িতে সিপিএমের কয়েকজন ছিল, ভালো ছেলে ছিল। একজন লাবু বলে একজন ছেলে ছিল। আমি বুথে ছেলেদের বললাম যে, যা, ওকে বার কর, ছেলেটাকে বার কর। হ্যাঁ, ওরা ভয় দেখাচ্ছে বুথের ভেতরে, কিন্তু ও এমন ডিটারমেন্ট ছিল,
ওরকম ছেলে নেই সিপিএমের আর। বললো মেরে ফেলুক, হেমেন্দা তোর তো হেমেন্দাই পাঠিয়েছে, হেমেন্দার কথায় মেরে দে আমাকে, কিন্তু আমি বেরোবো না এখান থেকে, এইটুকুনি জেনে রাখ। আমাকে এসে বললো, আমি বললাম ছেড়ে দে ওকে, এসব করিস না, যা বলে ওকে মানে লাবুকে আমি মারিনি। তারপরে পরবর্তীকালে অন্য একখানা ছোটো ঘটনা, নোংরা ঘটনা ঘটেছিল, আমার নামে দোষ দিয়ে দিয়েছিল, হেমেন্দাররা পুরনো রাগটা মেটালো। কিন্তু হয় কি, গৌরীবাড়িতেও আমাদের কয়েকজন ভালো ছেলে ছিল, সিপিএম করার লড়াকু ছেলে ছিল, তারা এখন সিপিএম পার্টি করে না হয়তো। সিপিএম হচ্ছে আলাদা জিনিস। এখন বড় বড় কথা বলছি। আপনি ভোট কেন্দ্রে গিয়ে কি করতেন? আমি সাধারণত বুথে গিয়ে আমি বিকেলবেলার দিকে যেতাম, গিয়ে বলতাম যারা ভোট দেয়নি সেই ভোটগুলো তোরা দিয়ে আয় বলে, সেই সময় যা 25টা 30 এবার যেভাবে ভোট বাকি থাকতো সেগুলো ফিল আপ করে দিত আমাদের ছেলেরা। মানে বোমা নিয়ে যেতেন না? আপনার তো বোমা টোমা নিয়ে যাওয়ার একটা সুনাম আছে। তখন বুথে যারা পুলিং অফিসার ছিল তখন আগে থেকে নাম শুনেই আসতো, তো সেই জন্য কোনো রকম প্রতিবাদ করতো না, ওইটুকুনি। কারণ আমরা তো গণ্ডগোল করছি না, আমরা যারা দেয়নি তাদেরটা দেওয়ার ব্যবস্থা করছি। যে আমাদের, কারণ আমি তো ধরুন গৌরীবাড়িতে জন্ম আমার, আমি ল্যাংটো থেকে বড় হয়েছি, আমি সাধারণ লোককে মারবো, আমি গৌরীবাড়ির লোককে? পরবর্তীকালে আমাকে অনেক রকম আমি বলছি, সেগুলো রাজনৈতিক নেতারা সঙ্গে থাকলে না, এরা নিজেদের স্বার্থের জন্যে, এই সোমেন মিত্তির এবং অজিত পাজার মানে সিপিএমের সঙ্গে আমার বিরুদ্ধে মিছিল করেছিল। এরা হচ্ছে কমিউনিস্ট পার্টির মানে কংগ্রেসের যে দোগলা বলে না, এরা হচ্ছে দোগলা। আর একটা ঘটনা, আমি আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংক, অজিত শাহ ছিল, অজিত শাহকে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে সিপিএমের হাতে তুলে দিল, ভেতরকার কাগজপত্র বার করে দিয়ে। এরা হচ্ছে দোগলাগিরি স্বভাব এদের। দেখুন না, অধীর এবং শঙ্কর সিংকে এত উপকার করেছে, অধীর আর শঙ্কর সিং কিন্তু ওর সঙ্গে থাকেনি, কারণ এরা হচ্ছে দোগলাদের সঙ্গে কোনো দিন উপকার করলেও তারা থাকবে না। আপনি কংগ্রেসকে কাছ থেকে দেখেছেন সিপিএমকে, ইদানিংকালে তৃণমূল কংগ্রেসকেও দেখছেন, বিজেপিকেও দেখছেন। ভোটের বাজারে মূলগত তফাৎটা কোন জায়গায়? অর্থাৎ এরা যে ভোটগুলো করায়, বলা হয় যে ভোটের দিন নানা রকম গন্ডগোল হয়, ভোটের দিন একটা গন্ডগোল তৈরি করা হয়। এখন একখানা জিনিস কি, এখন আমি চিন্তা করি, টিভি দেখি, কাগজ দেখি, এবার আমি ক্যালকুলেশন করি, অন্য তো কিছু করার নেই আমার ওইটাই ক্যালকুলেশন করা। আমার প্রথম তো ইচ্ছে ছিল, যেদিন মমতা ক্ষমতা এলো, আমার ইচ্ছে ছিল যে এদের কনভিকশন কেন করাচ্ছে না মমতা। জানি না এদের সব কি কল্যাণ ব্যানার্জি না কে একখানা উকিল, বড় উকিল আছে একজন, কনভিকশন করাতে গেলে যে দরকার হয়, সেটা আমি লালবাজারে অনেক মার্ডার স্কোয়াডের অফিসারের সঙ্গে আমাকে দাদার ভাইয়ের মতো ভালোবাসতো। আমি তাদের থেকে রিটায়ার হওয়ার পরেও আমি বুদ্ধি নিতাম কি করে কেস তৈরি করা যায়, কি করে মানে কেস শেষ করতে হয়। তার নমুনা হচ্ছে, আমরা হেমেন্দার সঙ্গে তার নমুনা হচ্ছে, আমি একটু বলে দিই না, তার নমুনা হচ্ছে কেপি দত্ত। তার এগেনস্টে একটা পুলিশ অফিসারের এগেনস্টে আমাদের ছেলেকে গুলি করে দিয়েছিল, ইচ্ছাকৃত গুলি, কোনো গণ্ডগোলে গুলি না, সিপিএমের কথায় গুলি করেছিল, তাকে আমি শাস্তি দিচ্ছি। আরেকটা হচ্ছে শান্তি কমিটি খানা ভালো ছিল, আমরা আসবো সব প্রসঙ্গে আসবো, তবে ছোট্ট একটা বিরতি নেব। গুন্ডারাজের সেকালে কালে ছোট্ট বিরতির পর আবার ফিরছি মূল অনুষ্ঠানে। আমরা বিরতির পর ফিরে এলাম গুন্ডারাজের সেকালে কালে। হেমেন্দা, আপনার কাছে একটা প্রশ্ন। ইদানিংকালে শেখ শাহজাহান নামটা খুব বড় রকমভাবে দেখা দিয়েছে এবং বলা হচ্ছে শেখ শাহজাহান এবার ভোটে বসিরহাট কেন্দ্রে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। তো আপনিও সেই সময় গুন্ডামি চূড়ান্ত করেছেন, আপনি মাফিয়া ডন ছিলেন, তো সেক্ষেত্রে শেখ শাহজাহানের সঙ্গে আপনার মিল কোথায়, অমিল কোথায়? শুনুন, এখন জানি না, শেখ শাহজাহানের এগেনস্টে মহিলা ঘটিত নোংরামি, এবং বিভিন্ন জায়গায় জমি দখল করে নেওয়ার নোংরামি, এবং ভাঙড়েও তো জমি দখলের, গৌরীবাড়িতেও তো যখন ঘটনা ঘটে, আমার এগেনস্টে মনে হচ্ছিল যে আমি গৌরীবাড়ির কত মেয়েকে রেপ করেছি, কত ছিনতাই ডাকাতি করেছি, কত কী নোংরামি করেছি। মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় একমাত্র আমি সবচেয়ে নোংরা সমাজবিরোধী। এই শাহজাহান জানি না কতখানি সত্যি কতখানি মিথ্যে। আমার এগেনস্টেও যদি আমার ঘটনা যদি সত্যি হয় তাহলে এগুলো সব সত্যি, ভাঙড়ের ঘটনা সত্যি, শাহজাহানের ঘটনা সত্যি, আমার ঘটনা সত্যি, আমি মেনে নিচ্ছি। গৌরীবাড়িতে আমাকে এখনও তৃণমূলের কিছু বেঁচে আছে, মরে গেছে বেশিরভাগ, তার ছেলেপুলেরা আছে, তারা, এবং কিছু কাউন্সিলর আছে, সব চামচা ছিল এই সময়, এরা
সেই সময় দুহাত তুলে আমাকে শেষ করছে, অজিত পাঁজা সোমেন মিত্তির স্বার্থের জন্য আমাকে শেষ করছে। এরা সিপিএমের সঙ্গে মিশে গেল আন্ডারগ্রাউন্ডভাবে, যে হেভেনকে শেষ করতে হবে, তার জন্যে বদনাম করো হেভেনের নামে। হ্যাঁ, আমার নামে কান্না গৌরীবাড়ির পাবলিক জানে হেভেন কোনো দিন মেয়েঘটিত নোংরামি, ছিনতাই ডাকাতি এবং জোর করে টাকা নেওয়া এই ধরনের ঘটনা কোনো দিন ঘটায়নি। হ্যাঁ, কিন্তু সিপিএমের সঙ্গে আমাকে কমিশনার পুলিশ নিরুপম সোম জিজ্ঞেস করেছিল, হেমেন এত মেয়ে ছেলে বেরোচ্ছে কেন? আমি ওদের একখানা স্লোগান আছে ভেতরে ভেতরে, যে মিছিলে বেরোবে না সেই হচ্ছে হেমেনের সাপোর্টার, এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্লোগান। সেই ভয়ে গৌরীবাড়ির মেয়েরা বেরিয়েছিল, কেননা কিছু এক্স নকশাল কিছু ছিল যেগুলো ইনফর্মার ছিল, পরবর্তীকালে ইনফর্মার আমি জানি, ওগুলো নামে নামে আমি প্রমাণ করে দেবো ওরা ইনফর্মার ছিল। কীভাবে একজন আনন্দবাজারের অফিসিয়াল, হ্যাঁ, ওনার দাদা ছিল, তাকে বাঁচায় রুনুদার হাত থেকে। হ্যাঁ, নাহলে এরা ট্রান্সমিটার 2 নম্বর মানে এসবির কাছে একটা ট্রান্সমিটার ধরা পড়েছিল, রুনুদা ধরেছিল। এই দুখানা ট্রান্সমিটার এক হলে, হ্যাঁ, সেই সময় নকশাল মুভমেন্টে অন্য চেহারা নিত। এরা সব পায়ে ধরে বেঁচেছিল। পরবর্তীকালে এরা ওই আমার পেছনে লাগলো। আমি পরবর্তীকালে জিজ্ঞেস করেছিলাম, তোমরা আমার পেছনে লাগলো, তোরা তুই রুনুদাকে সঙ্গে থাকিস? আমি কংগ্রেস করতে গেলে থাকতেই হয়, আমি নেতাদের পায়ে ধরার থেকে আমি রুনুদির সঙ্গে থাকবো। রুনুদা ভালোবাসে আমাকে, অন্য তো কোনো সম্পর্ক না যে আমার সঙ্গে টাকা পয়সার লেনদেন বা অন্য কিছু লেনদেন। রুনুদা ভালোবাসে, সেই রাগ আমার উপরে। আর এই নকশালগুলো আমি মনে করি না এগুলো নকশাল, রুনুদার ঝাড় খেলে এরা বৃন্দাবন দেখবে। ওদের নেতারাই রুনুদা আমাকে দেখিয়েছে, দেখ কি জেল স্কেমিংয়ে কীভাবে এদের চরিত্র, ওদের অনেক আপার লেভেলের নেতা। সেই জন্য এদের আমি পরবর্তী এর সঙ্গে সিপিএম দেখবো সুযোগ পেয়ে গেছি। আপনি সিপিএমের কাউন্সিলর দেখেছেন, কংগ্রেসের কাউন্সিলর দেখেছেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দেখছেন, বিজেপির কিছু কিছু কাউন্সিলর তো রয়েছেন, আবার মন্ত্রীও হয়েছেন, এমএলএ হয়েছেন, এমন লোকও রয়েছেন। একখানা জিনিস কি, যেটা আমার হয়তো আমি শুনুন, আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, সন্ধ্যেবেলায় মদ খাই না, মেয়ে ছেলে নিয়ে বসি না। সেই জন্যে আমার মাথাটা যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ টিভি দেখি, সবসময় আমার মাথা খেলে। আপনার এখানে আসছি তখন তো আমার মাথায় খেলছে যে কি আমি কিছু বলবো, কিভাবে বলবো। দেখুন, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যে এই দেখি টিভিতে অ্যাঙ্কাররা সব বসে, শিক্ষিত রাজনৈতিক নেতা, কেউ একটা কথা বলে না যে যা একখানা গার্ডেন নিচ নিয়েই আমি বলছি, গার্ডেন নিচে ভেঙে গেছে বাড়ি, ঠিক আছে, আজকে থেকে ঠিক হোক, কাউন্সিলররা টাকা না কোনো দায়িত্ব নেই, ঠিকই কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই। এবার টাকা নিয়েছে কি নাইনি সেটা তো ভগবান জানে, আর কেউ জানে না। আমি তো হেমেন মণ্ডলের ইনকাম ট্যাক্সে তো জ্যোতিবাবু রেট করিয়েছিল। এখনও আনন্দবাজার কাগজে 3রা ফেব্রুয়ারি 84 সালের কাগজে আছে। আমার ইনকাম ট্যাক্স ইনকোয়ারি হয় না, হয় হেমেন মণ্ডলের ইনকাম ট্যাক্স ইনকোয়ারি হয় না কেন? সেই জন্যে তখন, হ্যাঁ, তার 2 দিনের ভেতর আমার ইনকাম ট্যাক্স ইনকোয়ারি হয়। আমি পরবর্তীকালে আমার কেস শেষ হতে সময় লেগেছিল 10 বছর, ইনকাম ট্যাক্সের ঝামেলা মেটাতে 25 বছর লেগেছিল। কিন্তু আমি তো কোনো অসুবিধে নেই আমার, কারণ আমি তো আর ঘুরে ঘুরে বেটা না। আমি তো আমরা যদি একটু ভোটের কথায় না, এইটা একটু বলে দেওয়া উচিত কাউন্সিলরদের ব্যাপারে। আমার মনে হয় একটা আইন করা উচিত। শিক্ষিত লোক কাকে কি বোঝাবো? দেখুন, এই বসছে সব চ্যানেলগুলো, এখন 25খানা চ্যানেল, সব চ্যানেলে বসে এই ভাতার, ঠিক আছে, ববি হাকিম বলছে যে কাউন্সিলরের দায়িত্ব, ঠিক আছে, আমি ঠিক করে দিক যে ইলেকশনে যদি আমরা ক্ষমতায় আসি, সেই দিন কাউন্সিলর এবং থানার ওসি এবং বড় চেয়ারম্যান না, বড় ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এদের দায়িত্ব থাকবে। এবং ওয়েবসাইটে সবাই পাবলিক কমপ্লেন দিতে পারবে, ছবি দিয়ে কমপ্লেন দিক, এবং যদি কমপ্লেনে অ্যাকশান না হয় তাহলে এদের প্রথমেই 6 মাস জেল কাটতে হবে। ওসি হোক, ওসির দায়িত্ব, এই কাউন্সিলর হোক কাউন্সিলর, আর বড় চিফ ইঞ্জিনিয়ার, এই 3টেকে জেল কাটতে হবে 6 মাস, তারপরে বিচার আরম্ভ হবে। এইটা আইন করে দিক না, তাহলে তো এত ঝামেলা। কিন্তু এত শিক্ষিত, এত কোথাকার শিক্ষিত জানি না, কোন স্কুলে পড়েছে না কলেজে পড়েছেন না কীভাবে পরীক্ষায় পাস করেছি জানি না, কিন্তু এই সত্যি কথাটা বলতে পারে না। আমার তো পেটে বিদ্যে নেই, আমি তো তবুও বলছি এই কথাগুলো। এই ছোট্ট ব্যাপারটা করে দিক না, যে ক্ষমতায় এলে আমরা এই করব, পাবলিকের চিন্তা নেই। বস্তিতে বাড়ি হোক বা কোন পুকুর বই যাক, তুমি ছবি দিয়ে কমপ্লেন দাও, হ্যাঁ, অ্যাকশান না হলে, হ্যাঁ, এরা দায়িত্ব, এরা জেল খাটবে। একটা কথা জিজ্ঞেস করি হেমেনদা, সেটা হচ্ছে যে এই যে ভোটের যে একটা প্রকারভেদ হয়েছে, আমরা 5-এর দশকে দেখতাম যে কংগ্রেস
সেই সময় ভোটে যথেষ্ট সুনাম নিয়ে কংগ্রেসিরা ক্ষমতায় এসেছিল। তার পরবর্তী পর্বে দেখলাম সিপিএমকে বা যুক্তফ্রন্টকে বা বামফ্রন্টকে, এবং তার পরবর্তী পর্বে তৃণমূল কংগ্রেস এলো, এবং এখন বিজেপি দরজায় করা নাড়ছে, বলা হচ্ছে যে বিজেপি নাকি জিততে পারে। তো এই চারটে দল, মূলত চারটে দলকে আপনি কাছ থেকে দেখেছেন, এবং চারটি দল সম্পর্কে আপনার মূল্যায়ন কী? না না, এখন একখানা জিনিস ছোট্ট কথা এর সঙ্গে জুড়ে দেওয়া উচিত ছিল। এই কাউন্সিলরদের যে রমরমা, তো আমি বললে হবে, বললে সত্যি, আর পাড়ার লোক বললে সত্যি না, কেউ বলতে পারে না, কারোর মুখ বন্ধ সবাই। এটা ধরুন বিজেপি এলো, বিজেপি এই রকম কাউন্সিলরদের যদি মানুষ না করতে পারে, এরাও তো পাবলিক থেকে ডিটাচ হয়ে যাবে। এই কাউন্সিলরদের ভদ্র করতেই হবে। কাউন্সিলর, থানার ওসি এবং বড় ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারকে, এইগুলোকে জেলে না পাঠালে এরা ভদ্র নয়। না, আমি বলছি এই আইনটা যদি নিয়ে আসে, হ্যাঁ, যদি বিজেপি আসে, বিজেপিও এই আইনটা আনতে হবে। না হলে এইগুলো, আজকে যে কাউন্সিলর আছে তার দাদা আসবে বিজেপি করে, হয়তো সে কাউন্সিলর হবে, তাতে একই জিনিস হবে। এই আইনটা নিয়ে আসুক, তাতে পাবলিকও শান্তি পাবে, পুকুর ভরাট হবে না। আমি একখানা এতে জানি, আমি কাকুরগাছিতে বসি, কাকুরগাছিতে একটা পুকুর, দু তিনজন পুকুরে, মানিকতলা থানায় এখনও ডায়েরি আছে, পুকুরে ডুবে মারা গেছে। সেই পুকুরটা বিরাট ভরাট হয়ে গেল। সবচেয়ে মজা কি, সেখানে দেখলাম প্রথমে একটা ট্রান্সপোর্টের, মানে ক্যালকাটা ট্রান্সপোর্টের বোট বসলো, মানে আমাকে পয়সা দাও। তারপরে দেখলাম আমাদের মমতাকে নিয়ে একটা কাউন্সিলর হাজির হয়ে গেল, মানে ওকে পয়সা দিচ্ছে না, কিছু দাও, আমাকে খুঁজেও পয়সা দাও। সেই খুঁজেও পয়সা নিয়ে ওখানে পুরো বাড়ি হয়ে গেছে। এখন খুচরো পয়সা মানে তো ভালো, খুচরো পয়সা মানে লক্ষ, এখন কোটি, ওটা লক্ষ তখন হয়তো ছিল। আজকে থেকে 11 বছর আগেকার গল্প, 12 বছর আগেকার গল্প বলছি আমি। হ্যাঁ, কোথায় কে বিক্রি হবে কেউ জানে না। কাউন্সিলর বিক্রি করে দিল, যাকে পয়সা দিচ্ছে না। তখন তৃণমূল, এই সিপিএমকে পয়সা দিচ্ছে, সিপিএমের রাজত্ব ছিল। আমি তখন মমতা আসিনি তখন। তো আমার একটা প্রশ্ন, হেমেন্দ্র, নেতারা ভোটে দাঁড়ায় কেন? না, মমতা এখন মনে হয় টাকার জন্যই মনে হয় দাঁড়ায়। টাকা আমরা যা দেখেছি। আর তখনকার দিনে কি ছিল? সে আমার বাবা যেমন সাধারণ লোক, ওদেরও ঠিক মনে হতো আমার বাবার থেকেও তো এরা ভালো, খুব সাধারণভাবে জীবনযাপন করতো, এবং আমাদেরও দেখে ভালো লাগতো, ছোট আমরা, কিন্তু ভাবতাম যে খুব ভালো লোক। তো এই পরিবর্তনটা কবে থেকে এলো? ভোটটা যখন হয়ে গেল, এই কাউন্সিলর, নতুন কাউন্সিলর ইলেকশন যখন হয়, হ্যাঁ, তা আবার নতুন করে যখন কাউন্সিলর ইলেকশন হলো, তখন থেকেই পরিবর্তন হতে আরম্ভ করলো। তারা এখন যারা সেই সময় কাউন্সিলর ছিল না, তারা ভাবছে আমরা সালা 500 টাকা কিউবিক পেতাম, এখন তো সালা 5000 টাকা। আর এই সালাকে তখন, এখন কাউন্সিলর হতে পারলে 5000 টাকা স্কোয়ার ফিট পাবো। হ্যাঁ, এইরকম তারা ভাবছে। এইসব এই কাউন্সিলরদের আমার মনে হয় মমতা ব্যানার্জি, কারণ সিদ্ধার্থ রায় তো অংশ কমিশন বসিয়েছিল চোরদের জন্যে, হুঁশি কেলেঙ্কারির জন্যে। কেন, কমলনাথ অংশ কমিশনে ছিল, সোমেন মিত্র ছিল, প্রভুদয়াল ছিল। তাহলে নিজের দলের জন্য করতে পারে, একটা কমিশন বসাক না এই চোরগুলোর জন্যে। ইনকাম ট্যাক্সকে ডাকুক, সব রেড করুন না আপনারা, ইনকাম ইডি সবাই রেড করুন। এদের দেখুন বিক্রি বাচ্চা কি করে 200 কোটি টাকার মালিক, কোনো কাউন্সিলর এখন 100 কোটি টাকার মালিক করাচ্ছে। তাহলে কি বিজেপি সঠিক কাজ করছে? ইডি এবং সিবিআই, বিজেপি ক্ষমতায় আসুক, এই কাউন্সিলর রাজ খতম করুক। আমার মনে হয় মমতারই উচিত, যদি ক্ষমতায় আসে, হ্যাঁ, এই আইনটা আগে থেকেই ঠিক করে রাখুক যে এই আইন করবো আমি। হ্যাঁ, পার্টির ছেলেও জেলে যাবে, তাহলে দেখুন আর কাউন্সিলর হতে চাইবে না তখন আর কেউ। আমি এবার কয়েকটা চরিত্রের নাম, আরেকখানা জিনিস বলছি, মমতা ব্যানার্জি, এই যে সিপিএমরা এখন বুক ফুলিয়ে বলে আমাদের কাকে জেলে ঢোকাতে পেরেছে, কাকে সত্যি জেলে, কাউকে তো সুশান্ত বোস জেলে যায়নি, লক্ষণ শেঠ জেলে যায়নি, এবং ডালিম ফালিম মনে হয় সবই বাইরে আছে। তাহলে কি করে বাইরে থাকে? আমি জানি না, আমি উকিল না। আমি দুখানা কেস করেছি, একটা হচ্ছে আমার সেই 84 সালে খালাস হয়ে গেছিলো, সিটি কোর্টে, হ্যাঁ, জজকে ফিট করে রেখেছিল, পিপিকে ফিট করে রেখেছিল, খালাস হয়েছিল। আর একটা কেস 87 সালের কেস, 2024 সাল, কত বছর হলো? 23, 13, 26, 36 বছর চলছে এখনও। আলিপুর সেশনস কোর্টে কেস চলছে। কেস হচ্ছে জানেন তো, 2 রকম কেস হয়, একটা কেস আর একটা সুট কেস। আমি এখন বলে দিচ্ছি, 35 বছর সিপিএমের রাজত্বে, হ্যাঁ, কংগ্রেসের বা তৃণমূলের কোন নেতা, হ্যাঁ, পুলিশের এগেনস্টে বা পার্টির এগেনস্ট, সিপিএমের এগেনস্টে কেস করেছে? খালাস করে দিক না,
খালাস হলে খালাস হয় না। এইটা একখানা আমার এই গৌরীবাড়িতে একখানা খুন করেছিল 87 সালে, সেই কেস আমরা হাইকোর্ট করেছি, তারপরে খালাস মানে ওরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিল যে ফাইনাল রিপোর্ট দিল, চার্জশিট দিল না। চার্জশিট না দেওয়াটাই হচ্ছে রাস্তা খুলে দেওয়া। আমরা 5 বছর, প্রায় 5 বছর পর যখন দিল সিপিএম, প্রথম সিপিএম ছিল 251% এফআইআর করেছিল, হবে না সেই চার্জশিট যাতে না ফাইনাল রিপোর্ট দিতে হয়। ফাইনাল রিপোর্ট যখনই দিল তখনই আমাদের হাত খোলা হয়ে গেল। এইবার সাক্ষী তৈরি করলাম আমরা, এটাকে সাধারণ আমরা বাংলায় বলি নারাজি কেস। যে কেউ করতে পারে নারাজি কেস, নারাজি কেস করুন। এই দেখুন না, নারাজি কেস 5 বছর, তারপরে 30 বছর ধরে কি করে চলছে, কেস খালাস হয়নি, এর চুল নেই। আমি আপনাকে দু একটা টার্ম বলবো হেমেন্দা, যেমন খালাস, এই খালাস কথাটা আপনি বলছেন, খালাস মানে তো আমরা জানি খুনের ক্ষেত্রেও খালাস কথাটা আন্ডারওয়ার্ল্ডে ব্যবহার হয়, তাই নয় কি? না না, খালাস শুনুন, খালাস হচ্ছে খুন। হ্যাঁ, আমি খালাস মানে কি ওই খালাস না, অ্যাকুইটাল করা। আপনি দু একটা খুন করেছেন তো? না না, দেখুন ইচ্ছাকৃত খুন আমি কোনোদিনই করি, মানে অনিচ্ছাকৃত খুন হয়ে গেছে। অনিচ্ছাকৃত হতে পারে, কিন্তু আমি কোনোদিন ইচ্ছাকৃত, কেন না আমরা কোনো কারণ না, আমরা ক্যালকাটা পুলিশকে পুলিশ বলে ভাবতাম। আমরা জানি যদি ক্যালকাটায় 1-2 খুন করি তাহলে একটায় ফাঁসি অথবা লাইফ হবেই, এটা আমরা কনফার্ম ছিলাম। ক্যালকাটা পুলিশকে শ্রদ্ধা করি আমি, জানি না এখনো লালবাজারের মার্ডার স্কোয়াড এই ইলেকশনে বলে যে পুলিশের সঙ্গে যোগসাজশে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জিতে যাচ্ছেন, এটা কি সত্যি কথা? তাহলে আমি একজন মার্ডার স্কোয়াডের একজন বড় অফিসার এখনও লালবাজারে আছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি ওনাকে রেখেছেন। হ্যাঁ, উনি খুব ভালো লোক। হ্যাঁ, উনি কোনো দিন পয়সা খাননি। ওনারা ইচ্ছে করলে কাউন্সিলরদের থেকে বেশি পয়সা খেতে পারতো। হ্যাঁ, এসব গল্প হয়ে যাবে এক একজন ওসির গল্প শুনলে। হ্যাঁ, যে সরুবাবুও কেস, হ্যাঁ, তারপরে হচ্ছে আর একটা কী নাম, এই আমাদের বর্ধমানের ঘটনা একটা, কী নামটা, হ্যাঁ, ওনার কেস। হ্যাঁ, টাকার ব্যান্ডেল নিয়ে এসে তারাও কাউন্সিলর হতে পারতো, কিন্তু তারা একটা টাকা খায়নি। হ্যাঁ, সেই রকম আমি মানে ওসি দেখেছি এবং সাব ইন্সপেক্টরও দেখেছি মার্ডার স্কোয়াডে, এরা পয়সা খায়নি কোনোদিন। না, আমার প্রশ্ন অন্য। আমার প্রশ্ন হচ্ছে যে হেমেন্দা, এই যে ভোটটা হচ্ছে, এবারের ভোটে আমরা জানি যে বিজেপি নির্বাচন কমিশনের উপর অনেকখানি নির্ভর করছে, এবং নির্বাচন কমিশনের অফিসাররা আসবেন, তারা দেখবেন, কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা আসবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি স্থানীয় পুলিশের উপর নির্ভর করেন, এ সম্পর্কে কিছু বলবেন? পুলিশ ছাড়া তো সরকার চলবে না। এখন সেটা কিভাবে মানে ব্যবহার করবে, সেটা হচ্ছে সে যে হেড থাকবে তারই জিনিস হচ্ছে কীভাবে পুলিশকে ব্যবহার করবে। পুলিশকে যদি, যেমন সিপিএম পুলিশের, হ্যাঁ, তাপসী একবার কাউন্সিলর ইলেকশনে বেলা 10টার সময় ও হাত তুলে দিয়েছিল যে সেবারে কলকাতায় পুলিশকে মানে ন্যাংটো করা, আমি বাংলা কথায় বলছি, ন্যাংটো করেছিল কলকাতা পুলিশকে, যে ওপেন ডেলাইটে, হ্যাঁ, 10টার সময়, হ্যাঁ, ওপেন রিভলভার নিয়ে দৌড়ানো। আরেকখানা দেখেছি, হ্যাঁ, তসফিনা নাসরিনের কেসে দেখেছি, এই পার্কস্ট্রিট অঞ্চলে, পাকসাকাশ অঞ্চলে, হ্যাঁ, কারফিউ করেছিল কলকাতা পুলিশ। হিজড়ে নাকি তখন প্রসূন মুখার্জি ডিসি কমিশনার ছিল মনে হয়, কমিশনারকে হিজে দাঁড় করিয়ে রেখে কেস করলো। জানি না প্রসূন মুখার্জি বেঁচে আছেন কিনা, খুবই ভালো অফিসার ছিল। কলকাতা পুলিশ খারাপ তো না, কিন্তু সেদিন হিজে করেছিল। এরা আজকে সব সাধু হয়ে বসে আছে, জানি না কি করে সাধু হলো। আরেকখানা জিনিস বলে দিচ্ছি, এই এতে নিউ টাউনে 6 লেনে কী হারে জমি বিক্রি হয়েছে। হ্যাঁ, হিটকো পারমিশন না, এইভাবে কত কোটি টাকা উঠেছে, কারা নিয়েছে জানি না, আমি নিশ্চয়ই তৃণমূল নাই। আমি দু একটা নাম বলবো, সেই নাম সম্পর্কে আপনি এক লাইন করে কথাগুলো বলবেন। সোমেন মিত্র কাজের লোক ছিল, কিন্তু ও ছেলেদের যা উপকার করবে তাকে চাকর ভিত্তি করাবে। আর সিপিএমের তো পোষা লোক ছিল কিছু কেসে। সুব্রত মুখার্জি তো ওপেন কথা বলে, ওকে বলা হয় যে জ্যোতিবাবুর লোক, কিন্তু আমি দেখেছি সুব্রত মুখার্জির কয়েকটা বক্তব্য, রাজীব গান্ধী যদি জ্যোতিবাবুর সঙ্গে মিটিং করে দল বিরোধী কাজ না হয়, তাহলে আমি কেন মিটিং করলে দল বিরোধী কাজ হয়। এবং একবার টকশোতে একখানা তার দুর্দিন ছিল, সিপিএমের একজন নেতা সুব্রত মুখার্জির সঙ্গে বসেছিল। হ্যাঁ, মানে তখন সুব্রত তৃণমূল করছে, বলছি যে হ্যাঁ, আপনাদের দল এই করে সেই করে, বলে তোমাদের থেকে ভদ্রতা শিখবো।
তোমরা বিধানসভায় একটা মহিলা এমএলএর সিটে আলতা ঢেলে দিয়েছিলে, সে যখন দাঁড়িয়ে উঠলো তোমরা হাততালি দিয়েছিলে। তোমাদের থেকে আমরা ভদ্রতা শিখব। এইগুলো কেন কেন হ্যাঁ কেন এখনো পর্যন্ত এই পুরনো কথা তুলে আনা দরকার। প্রত্যেকটা পুরনো কথা তুলতে হবে, না তুললে হবে না। সেই কারণেই আজকে বাংলার পালস টিভি আপনাকে ভোটের সেকাল এবং একাল গুন্ডারাজ সেই সম্পর্কে আমরা এনেছি, কারণ আমরা মনে করি গুন্ডারাজটা চলছেই এবং ভোট জোর করে নিয়ে নেওয়া হয়। তবে একটা কথা বলি যে সুভাষ চক্রবর্তী সম্পর্কে আপনি কি বলবেন? মানে পার্টির বাইরে কাজ করতো, এইটাই বলবো। জ্যোতি বসু সম্পর্কে? ওনার এমনি একটু আধটু পয়সা খেত না, এইটুকুনি জানি। ছেলে হয়তো চোর হতে পারে, কিন্তু উনি পয়সা খেতেন না 100%। বুদ্ধদেব ভট্টাচার্য পয়সা খান না। নরেন্দ্র মোদী শুনেছি পয়সা খান না। এবং শুধু তাই না, সবশেষে বলি মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে আমার মোদির সবচেয়ে একটা ভালো লাগে যে ভারত, আমি জানি না, আমি একটা এতে লিখেছি, আজ তাকে লিখে পাঠিয়েছি, যে মোদির মতো কে যত গিফট পায় বিদেশে এবং দেশে, যত গিফট পায় সেগুলো অকশন করে বিক্রি করে ওটা দেশের কাজে ব্যবহার করা হয়। কোন আমাদের লোককে জানানো উচিত, এই ইলেকশনের আগে তো নিশ্চয়ই জানানো উচিত, ভারতবর্ষে জওহরলাল থেকে আরম্ভ করে রাজেন্দ্র প্রসাদ থেকে আরম্ভ করে আজকে অবধি মানে কোন প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি এই দেশের জন্যে এই গিফটগুলো তো নিশ্চয়ই, তাহলে ওর মানে যদি ওনারা মরে গিয়ে থাকেন তাহলে ওর ছেলেপুলেরা বিক্রি করে। আমার শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন, ভবিষ্যৎ বলবে কি? এখন প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, না প্রফুল্ল ঘোষ, না সিদ্ধার্থ রায়, কে চোর? ভবিষ্যৎ বলছে। সেই রকম মমতা ব্যানার্জি যদি ঠিক কাজ করে তাহলে মমতা ব্যানার্জির হয়েও বলবে যে কি। অর্থাৎ আপনার বক্তব্য যে ঠিক কাজ করতে হবে, সঠিক কাজ করতে হবে, ভবিষ্যৎ বলবে। এখন হেমেন মণ্ডল কি আমার নামে তো এত প্রচার করেছে, এখনও আমার মনে হয় এখনও হেমেন মণ্ডলের নামে নিশ্চয়ই কেউ এই কথা আমি যেগুলো বলছি সেই কথা আমাকে একখানা ইন্টারভিউয়ে বলেছিল যে আপনি তো গৌরীবাড়িতে বাড়ি বিক্রি হলেই টাকা খান। এখন কোন বাড়িটা বিক্রি হয়েছে বলুন তো, আমি সব তো স্বীকার করে নেবো। দেখলাম অপোজিট থেকে আর কোনো উত্তর নেই, কারণ আমি তো বলতে পারতাম না এটা ঠিক না। ঠিক না তো কি বড় অ্যাড্রেস বলো। যা রটে তার কিছু বটে, যেমন তেমন আবার রটনাও কিছু আছে। এটাই রটনা আছে নিশ্চয়ই। হয় কি জানেন, একখানা জিনিস কি, প্রথম কথা হচ্ছে আমি তো আরম্ভ করেছি এই 67 সাল থেকে। আমার তো এখন কত বয়স ছিল, 18 বছর বয়স, 19 বছর বয়স ছিল। আজকে তো আমি 75। আমি এখনও তো সোজা হয়ে চলি, আমি তো আর চোরের মতো চলি না। এখন বলতে পারেন আমারও তো একখানা মন তো আমারও আছে। আমি তো দেখি যারা আমার পার্টির তো তাদের 100 কোটি 200 কোটি টাকার মালিক, যার বাবারা আমার সঙ্গে মানে আমার মানে সেবায় থাকতো, তারা এখন তার ছেলেরা 100 কোটি 200 কোটি 300 কোটি টাকার মালিক। এইটা দেখলে তো একটু মনে লাগে। এখন আমি সারা কোটি দেখিনি এখনও, তো জ্যোতিবাবু আমাকে বানিয়েছিল কোটি। ওনার ছেলে কোটিপতি, ওনার ছেলে দিল্লি রোডে 2 নম্বর তেলের কাজ করতো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যদি আমার নামে কেস করে তাতে আরও আনন্দ পাবো, তাহলে ইনকাম ট্যাক্স ফাইলটা বেরিয়ে পড়বে। যদি এই অজিত পাজার ব্যাপারে আমি বলছি, যতদিন জ্যোতিবাবু ছিল ততদিন অজিত পাজা এমপি ছিল। জ্যোতিবাবু চলে যেতেই অজিত পাজা কেন এমপি ছেড়ে দিল, সেলিম হয়ে গেল কি করে? তাহলে কাজ করলে তো লোকে পাবলিক তো ঢেলে ভোট দেবে, তাহলে কি করে হয়? ও বলেছিল ঢেলে ভোট দেবে, এটাই হচ্ছে সবথেকে না, বড় ও কথা। বলেছিল কাজ করতে হবে। ও বলেছিল যেদিন যদি আমি সরকারে মানে ক্ষমতায় পাই, ও একজন ডেপুটি ফাইন্যান্স মিনিস্টার হয়েছিল, তখন তো জ্যোতিবাবুর ছেলের ফাইল দেখেছিল, তাহলে ওটা প্রকাশ করলো না কেন? অর্থাৎ হেমেন মণ্ডল আমাদের প্রাক্তন ডন, তিনি পরিষ্কার বললেন যে কাজ করলে মানুষ ঢেলে ভোট দেবে। এটাই কিন্তু নির্বাচনের আপ্তবাক্য হওয়া উচিত বলে আমাদের মনে হয়। আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে গুন্ডারাজের সেকাল এবং একাল, অনেকগুলো তথ্য সামনে উঠে এলো। ধন্যবাদ হেমেন্দা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে, আর বাংলার পালস টিভির দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সহ্য করার জন্য।